নতুন বছর তোমাদের জীবনে নতুন আনন্দ বয়ে নিয়ে আসুক এই আশা করি। আমরা গত একটি বছর যেই কোভিড-19 প্রকোপে দুর্যোগকালীন সময় অতিবাহিত করছি, সেজন্য আমরা এখনও ক্লাসরুম থেকে দূরে আছি। এখন আমাদের পরিস্থিতি স্বাভাবিক হয় নাই বিদায় আমরা স্বাভাবিকভাবে ক্লাসরুমে ফিরতে পারি নাই। তোমরাও গত একটি বছর ধরে বাসার মধ্যে আছো, নিজের উদ্যোগে স্বইচ্ছায় তোমরা নিজেরা লেখাপড়া করছো। আশা করি তোমরা তোমাদের গত বছর যেই পাঠ ছিল সেটি তোমরা শতভাগ তোমাদের চেষ্টায় সফলভাবে সম্পন্ন করেছো। তোমরা এখন ষষ্ঠ শ্রেণী পেরিয়ে সপ্তম শ্রেণীতে চলে এসেছো। তো আমরা যেহেতু গত একটি বছর স্বাভাবিক প্রক্রিয়ায় ক্লাসে ফিরতে পারি নাই, আশা করি সামনের কয়েক মাসের মধ্যে আমরা আবার সেই আগের মতন আমাদের স্বাভাবিক ক্লাসরুমে ফিরে যেতে পারবো। তোমরাও আনন্দের সাথে তোমাদের পাঠ গ্রহণ করতে পারবে। যতদিন পর্যন্ত আমাদের সেই স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসছে না ততদিন পর্যন্ত আমরা চেষ্টা করব অনলাইনের মাধ্যমে তোমাদেরকে তোমাদের সেই ক্ষতিটুকু পুষিয়ে দেওয়ার জন্য। আমি আশা করব তোমরা এই বিরূপ পরিস্থিতিতে এই প্রযুক্তিটিকে কাজে লাগিয়ে তোমার জ্ঞান অর্জনের যে ধাপ, যে প্রক্রিয়া, সেটিকে তুমি বেগবান রাখবে। এই জন্য তোমরা এই অনলাইন ক্লাসে মনোযোগী হবে, হেলায় তোমরা সময় নষ্ট করবে না। তোমরা যদি এই প্রযুক্তিটিকে যদি কাজে লাগাতে না পারো, এই অনলাইন ক্লাসে যদি অংশগ্রহণ না করো, তাহলে আমরা যারা শিক্ষক আমাদের তেমন একটা ক্ষতি হবে না, ক্ষতি হবে তোমার। কিন্তু আমার ক্ষতি না হলেও সামগ্রিকভাবে দেশ ক্ষতির সম্মুখীন হবে। তুমি নিজে ক্ষতি হলে আমাদের সমাজ ক্ষতিগ্রস্ত হবে, সমাজ ক্ষতিগ্রস্ত হলে আমার পুরা দেশ ক্ষতিগ্রস্ত হবে। আর পুরা দেশ যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমি শিক্ষক হিসেবে বা আমরা শিক্ষক হিসেবে আমরা কি সফল হব? আমরা ব্যর্থ হব। সেজন্য আমরা চেষ্টা করব এই বিরূপ পরিস্থিতিতে যে প্রযুক্তির সুযোগ আমরা পেয়েছি, আমাদের সময় আমরা এরকম সুযোগ পাইনি। আমাদের সময় মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, সেজন্য আমরা এরকম বিরূপ পরিস্থিতি হলেও আমরা কি করেছি, আমরা তোমাদের মতন এই পাঠ গ্রহণ করার সুযোগ আমাদের হয় নাই। আমার মনে আছে 1991 সালে আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি, তখন বাংলাদেশে আমাদের এই অঞ্চলে একটি ঘূর্ণিঝড় হয়েছিল। সেই ঘূর্ণিঝড়ে প্রায় আমাদের সবগুলো শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছিল। আমার মনে আছে প্রায় 3 মাস আমাদের এই এলাকাতে কোনো বিদ্যুৎ ছিল না। 3-4 মাস পরে বিদ্যুৎ এসেছিল, সব বিদ্যুতের খুঁটি নষ্ট হয়ে গেছিল, সব যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছিলো, সব স্কুল কলেজ প্রায় ধ্বংস হয়ে গেছিলো। সেজন্য প্রায় 2-3 মাস আমরা ক্লাস করতে পারিনি। তো তোমাদের এখন সৌভাগ্য যে তোমরা ক্লাসে আসতে না পারলেও অন্তত আমাদেরকে দেখে এই যে অনলাইনের মাধ্যমে তোমরা পাঠ গ্রহণ করতে পারতেছো, এইভাবে তোমরা শিক্ষাটাকে চালিয়ে নিতে পারতেছো। আমাদের সময় সেই সুযোগটা ছিল না। তো আমি আশা করব তোমাদের যে সুযোগটা এসেছে সেই সুযোগটাকে তোমরা কি করবে? কাজে লাগাবে। আর যদি তুমি কাজে লাগাতে না পারো তাহলে তুমি পিছিয়ে যাবে। এই প্রতিযোগিতামূলক পৃথিবীতে উন্নত বিশ্বের যে তোমাদের মতন শিক্ষার্থী আছে তাদের থেকে তোমরা অনেক পিছিয়ে যাবে। তোমাদের মেধা অনেক বেশি। তোমরা যদি সেই মেধাটাকে যথাযথভাবে কাজে লাগাতে পারো তাহলে আমাদের বাংলাদেশের অন্যান্য শিক্ষার্থীদের মতোই তোমরাও এই বিশ্বের বুকে তোমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, যে কোনো জায়গায় তোমরা সফল হবে। বেশি কথা না বলে আমরা পাঠে চলে যাচ্ছি। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। সপ্তম শ্রেণীর গণিত নিয়ে আলোচনা করব। সপ্তম শ্রেণীর গণিতে যে প্রথম অধ্যায়টি আছে সেটি হলো যে মূলদ ও অমূলদ সংখ্যা। এই মূলদ ও অমূলদ সংখ্যা নিয়ে আলোচনা করতে গেলে আগে আমাদেরকে প্রথমে সংখ্যা সম্পর্কে ধারণা নিতে হবে। আমি তোমাদেরকে যদি বলি সংখ্যা কত প্রকার, তোমরা কি বলতে পারবে? অনেকে হয়তো বলতে পারবে না। সংখ্যা হলো 2 প্রকার, একটা হলো যে কি বাস্তব সংখ্যা, আর একটা হলো যে অবাস্তব বা কাল্পনিক সংখ্যা। তাহলে আমরা সংখ্যার থেকে যদি শুরু করি তাহলে দেখো সংখ্যাটা হলো যে কত সংখ্যা, এটা একটা, এখান থেকে 2টা প্রকার বের হয়েছে। একটা কি, একটা হলো বাস্তব সংখ্যা, আমি সংক্ষেপে লিখতেছি, আর একটা হলো যে কি অবাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যাটা আবার হলো 2 প্রকার। একটা হলো কি আমাদের যেই
পাঠে আছে সেখান থেকে একটা হলো যে কি মূলত, আর একটা হলো অমূলত। আমাদের এই মূলত এবং অমূলত এগুলো নিয়ে আমাদের এই অনুশীলনীটা শুরু, এটাতে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখো এই মূলতটা আবার হলো দু প্রকার, একটা হলো যে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা, আর একটা হলো ভগ্নাংশ। কি ভগ্নাংশ। এই পূর্ণ সংখ্যাগুলো আবার কি, পূর্ণ সংখ্যা হলো যে তিন ধরনের, একটা হলো ঋণাত্মক, আর একটা হলো শূন্য, আর একটা হলো ধনাত্মক। বুঝতে পেরেছ? এই ভগ্নাংশগুলোর মধ্যে আবার দুই প্রকার, একটা হলো যে কি সাধারণ ভগ্নাংশ, আর একটা হলো কি দশমিক ভগ্নাংশ। ভগ্নাংশটা আবার কয় প্রকার? দুই প্রকার। এটা কি সাধারণ ভগ্নাংশ, আমি পুরোটা লিখতেছি না, জায়গা হবে না। আর একটা হলো কি দশমিক ভগ্নাংশ। ঠিক আছে? তাহলে এইগুলো নিয়ে আমরা আমাদের এই পাঠে আলোচনা আমরা করব। অনেকগুলো আছে, তোমরা উপরের ক্লাসে গেলে এগুলো সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবে। তাহলে আজকে আমরা এখান থেকে জানতে পারলাম কি সংখ্যা দুই প্রকার, একটা হলো কি বাস্তব সংখ্যা, আর একটা হলো কি অবাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাটা দুই প্রকার, দুই ধরনের, একটা হলো কি মূলত, আর একটা হলো কি অমূলত। মূলত সংখ্যাটা আবার দুই প্রকার, একটা হলো যে পূর্ণ সংখ্যা, আর একটা হলো যে কি ভগ্নাংশ। পূর্ণ সংখ্যাটা তিন ধরনের, একটা হলো যে কি ঋণাত্মক, শূন্য, ধনাত্মক। ভগ্নাংশটা আবার দুই প্রকার, সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। এগুলোর আরো প্রকার আছে, সেগুলো আমরা পরবর্তীতে আমরা জানব। তাহলে আমরা সংখ্যা থেকে শুরু করি, আমরা একটা একটা এক এক করে দেখব সংখ্যাগুলো কি ধরনের। দেখো আমি এখানে বলেছিলাম আমরা যদি লিখি 0 1 2 3 4 5 6 7 8 9, এইটা আমি এখানে 9টা প্রতীক লিখেছি, এগুলোকে কি বলা হয়? অঙ্ক বলা হয়। এগুলোকে চাইলে এখানে দেখো দুইটা, একটা হলো যে 0, এটার কোনো মান নেই, আবার এগুলো হলো যে কি সবগুলোর মান আছে, নিজস্ব মান আছে। মানগুলো কিরকম? এগুলোর আগে কোনো চিহ্ন নেই, কোনো চিহ্ন না থাকলে আমরা জানি কি এগুলোতে কি চিহ্ন আছে, কোনো চিহ্ন না থাকলে আমরা জানি এগুলোতে কি ধনাত্মক চিহ্ন, অর্থাৎ প্লাস আছে। তাহলে এগুলোকে আমি এভাবে লিখতে পারি যে প্লাস, যোগ 1, যোগ 2, যোগ 3, যোগ 4, যোগ 5, এভাবে করে লেখা যায়। এই ধরনের যোগ চিহ্ন হলো সবগুলো সংখ্যাকে কি বলা হয়? ধনাত্মক সংখ্যা। আবার এটাকে যদি আমি বিয়োগ চিহ্ন দিই এরকম করে, বিয়োগ 4, বিয়োগ 5, তাহলে এগুলোকে বলা হয় কি ঋণাত্মক সংখ্যা। ঠিক আছে? এখন এগুলোর থেকে আমরা আমাদের এই চ্যাপ্টারটা শুরু করলাম। এখানে দেখো ধনাত্মক আর ঋণাত্মক, এই যে ধনাত্মক আর ঋণাত্মক এবং শূন্য, এই সবগুলোই আমি যদি ঠিক একটু এভাবে করে দেখাই, আমাদের বিয়োগ 3, বিয়োগ 2, বিয়োগ 1, 0, 1, 2, 3, ডট ডট ডট। এগুলোর একটা মূল বিষয় হলো আমাদের বামের পাশে আমরা যদি সংখ্যা রেখা আঁকি, তোমরা ক্লাস 4-এ পড়েছ, এই যে যদি আমরা একটা সংখ্যা রেখা করি, যদি মাঝখানেরটাকে বিন্দু ধরে নিই, তাহলে এই পাশের গুলো হলো ধনাত্মক, ডান পাশের গুলো হলো ধনাত্মক, আর বাম পাশের গুলো হলো কি ঋণাত্মক। তাহলে এই ধনাত্মক আর ঋণাত্মক, সেজন্য আমি এইভাবে করে লিখেছি। এই যে আমরা এখানে লিখলাম ঋণাত্মক আছে, শূন্য আছে, ধনাত্মক আছে, সবগুলোকে একসাথে কি বলা হয়? পূর্ণ সংখ্যা বলা হয়। ঠিক আছে? এখন দেখো এই পূর্ণ সংখ্যাগুলোর মধ্যে আমি যদি 1-এর শূন্যর সাথে যদি 0 গুণ করি, তাহলে কি পাবো? 0। 1-এর সাথে 1 গুণ করলে কি পাবো? কত? 2 নাকি 1? 1 পাবো।
2 এর সাথে 2 গুণ করলে পাবো কত 4, 3 এর সাথে 3 গুণ করলে পাবো কত 9, 4 এর সাথে 4 গুণ করলে কত পাবো 16। এখন অনুরূপভাবে আমি যদি এখানে করি বিয়োগ 1 এর সাথে যদি বিয়োগ 1 গুণ করি তাহলে কত পাবো, তাও পাবো 1। বিয়োগ 2 এর সাথে যদি আমি বিয়োগ 2 গুণ করি তাহলে পাবো 4। বিয়োগ 3 এর সাথে বিয়োগ 3 গুণ করলে পাবো 9। বিয়োগ 4 এর সাথে যদি বিয়োগ 4 গুণ করি তাহলে পাবো 16। এই যে আমরা একটি সংখ্যাকে ওই একই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফলটা পেলাম, অর্থাৎ 1 কে 1 দিয়ে গুণ করলাম, একটা সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পায় সেটাকে বলা হয় ওই সংখ্যার বর্গ সংখ্যা। কি বলা হয়? বর্গ সংখ্যা। 1 কে 1 দিয়ে গুণ করলে পেলাম 1, এটা একই রকম, সেজন্য এটা বোঝা যাচ্ছে না। 2 কে 2 দিয়ে গুণ করলে কত পেলাম 4। তাহলে দেখো 2 এই সংখ্যাটাকে আবার একই সংখ্যা 2 দ্বারা গুণ করলাম, গুণ করে যে গুণফলটা পেয়েছি সেইটাকে কি বলা হয়, এই আগের যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটার বর্গ সংখ্যা বলা হয়। বুঝতে পেরেছ? অনুরূপভাবে 3 কে 3 দ্বারা গুণ করে আমরা কত পেয়েছি 9 পেয়েছি। তাহলে 3 আর 3 এর গুণফল যে 9, এই 9টা হলো কি 3 এর বর্গ সংখ্যা। 4 আর 4 গুণ করে কত পেয়েছি 16, তাহলে 16 হলো কি 4 এর বর্গ সংখ্যা। অনুরূপভাবে উল্টা করে দেখো, এখানে আছে বিয়োগ 1 এর সাথে বিয়োগ 1 যোগ করলেও 1 আসে, বিয়োগ 2 এর সাথে 2 গুণ করলেও 4 আসে। এখানে দেখো, এখানে কোনো দুইটাতে যোগ চিহ্ন ছিল বলে কি যোগ চিহ্ন বসছে, এখানেও কিন্তু কি দুইটার আগেই বিয়োগ ছিল, কিন্তু যখন গুণ করেছি তখন এখানে কি বিয়োগ চিহ্ন আছে নাই। সেজন্য এই যে আমাদের 1, 4, 9 এই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। কেন পূর্ণবর্গ সংখ্যা বলা হয়? কারণ আমি ঋণাত্মক সংখ্যা গুণ করলেও ধনাত্মক পাবো, দুইটা একই রকম ঋণাত্মক সংখ্যা গুণ করলেও আমি একটু ধনাত্মক সংখ্যা পাবো, দুইটি একই রকম ধনাত্মক সংখ্যা গুণ করলেও আমি কি পাবো, একটি ধনাত্মক সংখ্যা পাবো। সেজন্য এগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। ওই জন্য আমাদের ধনাত্মক ঋণাত্মক সংখ্যাগুলোকে বলা হয় একসাথে কি শূন্য সহ ধনাত্মক ঋণাত্মক সংখ্যাগুলো বলা হয় পূর্ণ সংখ্যা। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এই চ্যাপ্টারের প্রাথমিক যে বিষয়টার একটা বিষয় সেটা জানতে পারলাম, বর্গ সংখ্যাটা কি। বর্গ সংখ্যা দেখো তোমাদের বইয়ে এখানে স্পষ্ট করে লেখা আছে, একদম কত প্রথম অধ্যায়ের ফার্স্ট পেজের নিচে লেখা আছে, কোন সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় তা ওই সংখ্যার বর্গ এবং সংখ্যাটি গুণফলের বর্গমূল। এখানে আরেকটা জিনিস আছে, এই যে 2 কে আমি 2 দ্বারা গুণ করে 4 পেয়েছি, সেজন্য 4 হলো 2 এর বর্গ সংখ্যা। অনুরূপভাবে 4 এর বর্গমূল হলো যে সংখ্যাটি কত 2, 2টা কি 4 এর বর্গমূল, অর্থাৎ গুণফলের বর্গমূল হলো যে সংখ্যা দুটি গুণ করছি সেই গুণফলটা একটি সংখ্যাটা হলো যে কি বর্গমূল সংখ্যা, বর্গমূল। অর্থাৎ মূল বলতে কি বোঝাচ্ছে এখানে, এই বর্গটা কোন মূল সংখ্যাটা থেকে এসেছে। বুঝতে পেরেছো? কোন মূল সংখ্যাটা থেকে এই বর্গ সংখ্যাটি এসেছে সেই মূল সংখ্যাটিকে বলা হয় ওই বর্গ সংখ্যাটার কি বর্গমূল। মূল মানে হলো যে একদম কি শিকড়, আমরা যে বলি গাছের শিকড়, গাছের যদি মূল না থাকে, শিকড় না থাকে, গাছটা কি বড় হয়? হয় না। ঠিক অনুরূপভাবে এখানে এই বর্গ সংখ্যাটা যে মূল সংখ্যাটা থেকে আসছে, এটা হলো যে সেই ওই মূল সংখ্যাটা হলো যে কি এই বর্গ সংখ্যাটা কি বর্গমূল। বুঝতে পেরেছো? এখন আমরা এর পরের বিষয়ে চলে যাই। পূর্ণবর্গ সম্পর্কে আমরা একটু ধারণা পেলাম। তাহলে দেখো, এরকম করে তোমরা বাসায় নিজেরা করে দেখবে কিভাবে, কারণ এই পূর্ণবর্গ সংখ্যাগুলো যদি আমরা না জানি তাহলে আমরা পাবো না। প্রথমে দেখো, আমি 1 কে 1 দিয়ে গুণ করলে পাচ্ছি 1, 2 কে 2 দিয়ে গুণ করলে পাচ্ছি 4, 3 কে 3 দিয়ে গুণ করলে পাচ্ছি 9, 4 কে 4 দিয়ে গুণ করলে পাচ্ছি 16, 5 কে 5 দিয়ে গুণ করলে পাচ্ছি 25, 6 কে 6 দিয়ে গুণ করলে পাচ্ছি 36, 7 কে 7 দিয়ে গুণ করলে পাচ্ছি 49। অর্থাৎ এটা নামতা পারলেই হয়ে যাবে। 8 এ 64, 9 9 81, 10 10 100, 11 11, 121, 12 12, 144, 13 13, 169। আমি আর লিখলাম না, এরকম করে তোমরা যত বেশি সংখ্যা বর্গমূল সংখ্যা বের করতে পারবে,
যতগুলো সংখ্যার এরকম বের করতে পারবে, তাহলে তোমাদের এখানে অনুশীলনে যে সমস্যাগুলো আছে তো বর্গমূল নির্ণয় করা, সেগুলো তোমরা সহজে করতে পারবে। বুঝতে পেরেছো? সেজন্য তোমরা তো যত পারলে 100 পর্যন্ত গুণফলগুলোকে বের করে জেনে নিবা কোন সংখ্যাটাকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটা আমার কত হয়। আচ্ছা, এটার আগে আমাদের একটা যে জিনিসটা জানতে হবে, কোন সংখ্যাগুলো, এতগুলো সংখ্যা কি করা সম্ভব না হলে আমাদেরকে জানতে হবে এখানের মধ্যে কোন সংখ্যাগুলো আমরা জানলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা সহজে করতে পারবো। এটার জন্য হলো যে তোমাকে মৌলিক সংখ্যা জানতে হবে। তোমরা হয়তো জানো কোনো সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া যদি অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা না যায়, তাহলে সেই সংখ্যাটাকে কি বলা হয়? মৌলিক সংখ্যা বলা হয়। আরেকটা বিষয় হলো যে মৌলিক সংখ্যার কেবলমাত্র 2টি গুণনীয়ক থাকে। এখন দেখো, আমার এটা করতে গেলে মৌলিক সংখ্যা লাগছে। মৌলিক সংখ্যা জানতে গেলে এখানে একটা কথা বলেছি আমি, কি গুণনীয়ক বলছি। তাহলে গুণনীয়ক কি জানতে হবে তোমাকে? গুণনীয়ক হলো যে কি, কোনো সংখ্যা যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলোকে কি বলা হয়? গুণনীয়ক বলা হয়। কোনো সংখ্যা যে সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যা গুণনীয়ক বলা হয়। এখানে দেখো গুণনীয়কটা আমি দেখিয়ে দিই। এখানে যে 169কে কত দিয়ে ভাগ যায় দেখো, এই 13 দিয়ে ভাগ যায়, আর কত দিয়ে ভাগ যায়? 1 দিয়ে ভাগ যাবে। দেখাচ্ছি, এটাকে যদি আমি 1 দিয়ে ভাগ করি তাহলে হবে 169। ঠিক আছে? এটাকে যদি আমি 13 দিয়ে ভাগ করি, ভাগফল হবে 13। এটাকে আবার আমি কত দিয়ে ভাগ করতে পারি? 169 দিয়ে ভাগ করতে পারি, তাহলে হবে উত্তর হবে 1। তাহলে এই 1, 13 আর হলো 169 গুণনীয়ক। বুঝতে পেরেছো? তাহলে এগুলো হলো যে গুণনীয়ক। হ্যাঁ, আমরা এখান থেকে জানলাম মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কি থাকবে? 2টা গুণনীয়ক থাকবে। 2টার চেয়ে কম হলেও এটা মৌলিক হবে না, বেশি হলেও মৌলিক হবে না। আমরা 169টা লিখলাম, 169টা থাক, 13 গুণ 13 তাহলে 169। এখন আমি যে গুণ করলাম এগুলোর মধ্যে এই যে 1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81, 100, 121, 144, 169 এরকম আরো অনেক সংখ্যা আমরা পাবো। সেই সংখ্যাগুলো সবগুলোকে কি বলা হয়? পূর্ণবর্গ সংখ্যা। এখানের মধ্যে আরেকটা জিনিস দেখো, যখন আমি 1 আর 1 গুণ করেছি আমি কত পেয়েছি? 1। এই একটা কোথায় আছে? একক স্থানীয় অঙ্কে। 2কে 2 দিয়ে গুণ করলে কত পেয়েছি? 4। এটাও কোথায়? একক স্থানীয় অঙ্কে। 3কে 3 দিয়ে গুণ করলে কত পেয়েছি? 9। এটাও একক স্থানীয় অঙ্কে। 4কে 4 দিয়ে গুণ করলে কত পেয়েছি? 6। এটাও একক স্থানীয় অঙ্কে। 5কে 5 দিয়ে গুণ করলে পেয়েছি 25। এই 25-এর 5টা কি? একক স্থানীয় অঙ্ক। 6কে 6 দিয়ে গুণ করলে দেখো কত? 36, একক স্থানীয় অঙ্ক 6। দেখো আমরা কিন্তু 6 আগেও পেয়েছি। তাহলে দেখো, আমার যদি একক স্থানীয় অঙ্ক যদি 4 হয় অথবা 6 হয়, এরকম দুইটি সংখ্যা যদি একই রকম সংখ্যা গুণ করলে তার বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটা কত হবে? 6 হবে। আবার দেখো, এখানে 7কে 7 দিয়ে গুণ করলাম 9 আসলো, 8কে 8 দিয়ে গুণ করলাম 64। 4 দেখো, 4 কিন্তু আমরা আগেও পেয়ে গেছি। সেটা তাহলে কত? আমার একক স্থানীয় অঙ্ক যদি 2 হয় আর 8 হয়, তাহলে আমরা গুণ করলে যে গুণফল বা বর্গ সংখ্যাটি বের হবে তার একক স্থানীয় অঙ্ক কত হবে? 4 হবে। আর একটা বিষয় দেখো, 9কে 9 দিয়ে গুণ করলে কত হচ্ছে? 81। 81-এর একক স্থানীয় অঙ্ক কত? 1। তাহলে এখানে দেখো, আমি যখন আবার 1কে 1 দিয়ে গুণ করছি তখন 1 পেয়েছি। দেখো কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 1 হয়, সেই সংখ্যাটাকে যদি আমি গুণ করি, একক স্থানীয় অঙ্ক যদি 1 হয়, তার 1 অথবা 9 হয় দুইটা, তাহলে সেই গুণফলটার একক স্থানীয় অঙ্ক কত হবে? 1 হবে। আর যদি 0 থাকে তাহলে 10 হবে। এরপর দেখো আমাদের এই যে 1, 4, 9, 6, 5, 0 ছাড়া আর কি আমাদের এখানে কি 3 আসছে? কোন জায়গায় 3 আসে নাই। 2 আসছে এখানে? কোন জায়গায় 2 আসছে? 2 আসে নাই। 2 আসে নাই, 3 আসে নাই। আমাদের এখানে 7 আসছে? 7 কোন জায়গায় আসছে? আসে নাই। 8 আসছে? কোন জায়গায় 8 আসে নাই। তাহলে দেখো, এই যে আমাদের 10টা কি আছে? অঙ্ক বা প্রতীক আছে। এই 10টা প্রতীকের মধ্যে আমরা যদি একই সংখ্যাকে গুণ করি, তাহলে আমাদের যে গুণফলটা পাবো সে একক স্থানীয় অঙ্কের মধ্যে 2, 3, 7, 8 আসে নাই। অর্থাৎ 6টা অঙ্ক, 4টা অঙ্ক আসে নাই, বাকি 6টা অঙ্ক এসেছে। এখান থেকে আমরা দেখো তোমাদের বইয়ের 3 নাম্বার পৃষ্ঠায় আছে। এবার সারণী থেকে একক স্থানে 1 রয়েছে এমন বর্গ সংখ্যা নির্ণয় করি। এখানে মধ্যে দেখতে পাবা
1 এর মূল সংখ্যা হলো যে 81, এর মূল সংখ্যা হলো যে 9, 121 এর মূল সংখ্যা হলো যে 11, 361 এর একক স্থানীয় অঙ্কটা হলো যে কত, মূল সংখ্যাটা হলো যে কত, 19। তাহলে দেখো 1 কে 1 দিয়ে গুণ করলে 1 হবে, 9 কে 9 দিয়ে গুণ করলে 81 হবে, তার একক স্থানীয় অঙ্ক 1, 11 কে 11 দিয়ে গুণ করলে 121 হবে, তার একক স্থানীয় অঙ্ক 1, আবার 19 কে 19 দিয়ে গুণ করলে হবে 361, তার একক স্থানীয় অঙ্ক 1। একইভাবে আমরা 3 দিয়ে গুণ করলাম, 3 কে 3 দিয়ে গুণ করলে 9, 7 কে 7 দিয়ে গুণ করলে 49, 13 কে 13 দিয়ে গুণ করলে 9। তাহলে দেখো আমি 3 কে 3 দিয়ে গুণ করলাম, 9 আসছে, 7 সাথে 49, একক স্থানীয় অঙ্ক 9, 13 কে 13 দিয়ে গুণ করলে 169, একক স্থানীয় অঙ্কে 9 এসেছে। বুঝতে পেরেছো? এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি, এখানে তোমাদের বইয়ে সুন্দর করে দেওয়া আছে, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 বা 9 হলে, কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1 বা 9 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে, 1 হবে। বুঝতে পেরেছো? আবার কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 3 বা 7 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হবে, 9 হবে। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 4 বা 6 হলে এর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত থাকবে, 4 4 এ কত, 16, তো 6 থাকবে। 4 আর 6 থাকলে কত, 4 4 ও 16 হবে, 6 6 36 হবে। এরপরে নিচে জিনিসটি দেওয়া আছে সেটা ভালো করে খেয়াল করে দেখো, যেই সংখ্যার সর্ব ডান দিকের অঙ্ক অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 2 বা 3 বা 7 বা 8 তা পূর্ণবর্গ নয়। এখন আমাকে যদি একটা সংখ্যা লিখে দেওয়া হয় এরকম অনেক বড়, 1 2 3 5 7 6 7 8 3, এর একক স্থানীয় অঙ্ক কত আছে, 3। এটা অবশ্যই কি হবে না, বর্গ সংখ্যা হবে না। যদি এটার জায়গায় কি থাকে, 2 থাকে, তাহলে এটাও কি বর্গ সংখ্যা হবে না। এটাতে যদি 7 থাকে তাও বর্গ সংখ্যা হবে না। এটাতে যদি 8 থাকে তাও বর্গ সংখ্যা হবে না। কিন্তু এটাতে যদি 9 থাকে তাহলে আমি 100% শিওর না হয়ে বলতে পারবো না এটি বর্গ সংখ্যা নয়। এটা আমাকে যাচাই করে দেখতে হবে। তাহলে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্কে, কোনো বড় সংখ্যা ছোট সংখ্যার একক স্থানীয় অঙ্কে যদি 1 4 5 6 9 বা 0 তাও 2টা থাকতে হবে, শেষের একক এবং দশক স্থানীয় অঙ্কে যদি 2টা 0 থাকে তাহলে সেই ক্ষেত্রে এই সংখ্যাটি কি পূর্ণবর্গ নাকি পূর্ণবর্গ নয় তাই আমি নিশ্চিত করে বলতে পারবো না। কিন্তু ওই যে 4টি অঙ্ক, 4টি প্রতীক 2 3 7 8 যদি একক স্থানীয় অঙ্ক থাকে তাহলে আমরা একদম নির্দ্বিধায় বলে দিতে পারবো এটা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা নয়। এই চ্যাপ্টার থেকে আমরা এই জিনিসটা জানলাম যে কোন কোন অঙ্ক আমার, কোন কোন সংখ্যা প্রতীক বা অঙ্ক আমার একক স্থানীয় অঙ্ক থাকলে আমি বুঝতে পারবো যে এটি পূর্ণবর্গ কিন্তু পূর্ণবর্গ নয়। এখন 9 থাকলে কি পূর্ণবর্গ হবে, 1 থাকলে কি পূর্ণবর্গ হবে, না, সব ক্ষেত্রে হবে না। সেক্ষেত্রে আমাকে এটা পূর্ণবর্গ কিনা সেটা যাচাই করে বের করতে হবে। বুঝতে পেরেছো? পরবর্তী ক্লাসে আমরা এই যেই আছে কিভাবে এটি পূর্ণবর্গ বা বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই আশাবাদ ব্যক্ত করছি। তারপরেও আমি তোমাদেরকে একটু কাজ দিয়ে যাব। সেই কাজটা হলো, তোমাদেরকে আমি বলেছি এই যে 1 থেকে আমি 13 পর্যন্ত পড়েছি না, 13 গুণ 13 কত পেয়েছি, 169। তোমাদের বাকি কাজ হবে যে 14 পর থেকে যতগুলো সংখ্যা পারো কমপক্ষে তোমরা 50 পর্যন্ত এই গুণ করে করে বের করবে। বুঝতে পেরেছো? তোমাদের কাজ হলো কি, ক্রমিক সংখ্যা থেকে 14 থেকে 50 পর্যন্ত সংখ্যার কি বের করা, বর্গ সংখ্যা গুণ করে করে বের করা, গুণ করে বের করা, এটাই তোমাদের কাজ থাকবে। পরবর্তী ক্লাসে আমি এটা দেখবো মানে তোমরা এটা করে ছবি তুলে গুগল ক্লাসরুমে আমাকে এটা ছবির সাহায্যে পাঠিয়ে দিবে। এটাই তোমাদের HW। বুঝতে পেরেছো? পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এসব ব্যক্ত করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ সকলে।